ইন্ট্রোডাকশন দাও। স্যার, আমার নাম প্রিয়দীপ মান্না। আমি হুগলি জেলার চন্দ্রনগর শহরের বাসিন্দা। আমি 2011 সালে মাধ্যমিক, 2013 সালে উচ্চ মাধ্যমিক দুটোই কানাইলাল বিদ্যা মন্দির থেকে পাস করার পরে 2017 সালে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হুগলি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কলেজ থেকে পাস করার পরে ওই বছরেই গেটের থ্রু দিয়ে 2019 সালে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এমটেক করি। তারপরে আমি কিছু যাবত গভর্নমেন্টের প্রিপারেশন নেওয়ার পরে আমি একটা ডিপ্লোমা কলেজে পড়াই। আর তারপরে একটা বিটেক কলেজে পড়ার পরে আবার গভর্নমেন্ট প্রিপারেশনের জন্য ডেডিকেটেড আছি গভর্নমেন্টে। গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার। তোমার এমটেক করা আছে, এমটেক কোন ইয়ার পাস আউট? 2019 সালে। 2019-এর পর তুমি জব পাওনি কোথাও? স্যার, কোম্পানি আর কলেজে অ্যাপ্লাই করেছিলাম, তো কোম্পানি থেকে রেসপন্স আসেনি, ওই জন্য ডিপ্লোমা কলেজে পড়াতে শুরু করি। ডিপ্লোমা কলেজে কত বছর পড়িয়েছো? স্যার, পাঁচ পাঁচ মাস ডিপ্লোমা আর আরো 5 মাস বিটেক কলেজ। কন্ট্রাকচুয়াল ছিল, কন্ট্রাক্টে এন্ড হয়ে যায় 5 মাসে। তো ওই জবটা জন্য ছাড়লে কেন? অন্য কলেজে। স্যার, কন্ট্রাক্টটা ওরাই এন্ড করে দিয়েছিল, কন্ট্রাকচুয়াল ছিল, 5 মাসের কন্ট্রাক্ট ছিল। 5 মাসের কন্ট্রাকচুয়াল ছিল? হ্যাঁ। মানে বিটেকেও 5 মাস ছিল, ডিপ্লোমাতে 5 মাস ছিল কন্ট্রাকচুয়াল? না স্যার, ডিপ্লোমারটা 5 মাসের কন্ট্রাক্ট ছিল, আর বিটেকটা আমার তখন একটা গভর্নমেন্টের এক্সাম ক্লিয়ার হয়েছিল, তো ওইটা ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য আমি বিটেকটা ছেড়ে দিয়েছিলাম। তারপর তোমার কি দেখলাম কোনো দুটো আইডিয়া আছে একসাথে হচ্ছে না। কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট করতে গেলে মিনিমাম কত মান্থ নিতে হয় একটা এমপ্লয়কে? হ্যাঁ স্যার, কন্ট্রাকচুয়ালটা কন্ট্রাকচুয়াল কোনো এমপ্লয়কে রিক্রুটমেন্ট করতে গেলে মিনিমাম কত মান্থ অ্যাটলিস্ট তাকে রাখতে হয়? স্যার 6 মান্থ মনে হয় রাখতে হয়, কিন্তু এটা প্রাইভেট অর্গানাইজেশন ছিল। ওখানে লেখাই ছিল যে 30শে সেপ্টেম্বর অব্দি ওর কন্ট্রাক্টটা জয়নিং পেপারেই লেখা ছিল আমাদের। তো অ্যারাউন্ড 5 মান্থস মতো হয়েছিল। ওরা তারপরে নতুন করে আবার ওরা রিক্রুট করলো আর পুরোনো এমপ্লয়ীদের ছাড়িয়ে দিয়েছিল। তুমি লেকচারার ছেড়ে চাকরি ছেড়ে দিলে, দিয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার চাকরি করবে বলছো? হ্যাঁ স্যার, কারণ এগুলো তো মেনলি কন্ট্রাক্ট বেসিসে নিচ্ছে, এগুলো স্যার কোনো স্টেবিলিটি থাকছে না। একটা কলেজ ছেড়ে আবার অন্য কলেজে যেতে হচ্ছে, তো ওই জন্য বেশি দিন এরম ভাবে তো করা যাবে না স্যার। আমি একটা জায়গায় যেটা শিখছিলাম সেটা শিখতে শিখতে আবার অন্য জায়গায় গিয়ে নতুন করে এনভায়রনমেন্ট পেতে অসুবিধা হচ্ছে, ওই জন্য আচ্ছা, আমি তুমি গভর্নমেন্টেই। কেএমসি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি যদি পাও, তো সেই হিসাবে কেএমসির তোমাকে কি হিসাবে উপকার, মানে উপকার হবে তোমাকে নিলে? তুমি কেন মনে করে তোমাকে কেএমসির স্যার জন্য আমি তুমি পারফেক্ট? স্যার আমি যে এমটেক বা বিটেকের যে নলেজটা ইন্টেন্সিভ ভাবে গ্যাদার করেছি, সেই সেই নলেজটাকে আমি পুরোপুরি কেএমসি তে অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আমি পাইল ফাউন্ডেশন যেটা ইনটেক করেছি সেইটাকে আমি কাজে লাগিয়ে কেএমসি ডিপার্টমেন্টটাকে আগে আগে নিয়ে যাওয়ার জন্য ফুল চেষ্টা করবো। আচ্ছা, কেএমসি সম্পর্কে তুমি কি জানো? স্যার, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, এটা হচ্ছে একটা মানে দু ধরনের থাকে। আহ, এটা মিউনিসিপাল কর্পোরেশন, যেটা জনসংখ্যা সাধারণত 10 লাখের বেশি হলে সেটা মিউনিসিপাল কর্পোরেশন ডেভেলপ করে। তো কলকাতাতে আহ, মানুষকে সার্ভিস দেয়া, কলকাতার মানুষের যে প্রবলেম গুলো থাকে, অসুবিধা হয়, সেগুলোকে ওদের সার্ভিস দেয়া। কোনো রিপেয়ারিং, যেমন ওদের রোড ওয়ার্ক আছে, মানুষের রাস্তার অসুবিধা হলে, ড্রেনেজ প্রবলেম হলে সেগুলোকে, সুয়েজ ফেসিলিটি করা, সুয়েজে অসুবিধা হলে তারপর ওদের জল দেয়া, ওয়াটার সাপ্লাই, এগুলো মানুষের পরিষেবা দেওয়াটাই কেএমসির মেন উদ্দেশ্য। আচ্ছা, আর তোমার আর- তোমার কি মনে হয় একটা মিউনিসিপ্যালিটি এরিয়া কর্পোরেশন হতে গেলে মিনিমাম কটা ওয়ার্ড থাকতে হয় জানা আছে? তা না স্যার, মিউনিসিপ্যালিটি এটা থেকে যদি কর্পোরেশন হতে হয় মিনিমাম কটা ওয়ার্ড লাগে? এটা জানা নেই স্যার। বা মিনিমাম কত পপুলেশন হতে হয়, বা এরিয়ার একটা ব্যাপার থাকে কি? স্যার, যদি এটা 10 লাখের ওপর হলে ওটা কর্পোরেশন, মিউনিসিপাল কর্পোরেশন। আর 3 লাখের নিচে হলে মিউনিসিপ্যালিটি। তাই কি? আচ্ছা, তুমি বলো তো ওয়েস্ট বেঙ্গল টোটাল কটা কর্পোরেশন আছে? স্যার, এটাও স্যার এই মুহূর্তে মনে করছে না।
আচ্ছা তুমি বলো তো কেএমসির কি অ্যাক্টিভিটি গুলো কি কি? কেএমসির এখন কেএমসির অ্যাক্টিভিটি অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, যেমন বিল্ডিং ডিপার্টমেন্ট, যে আনঅথরাইজ বিল্ডিং হচ্ছে, যেগুলো রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কাজ করছে না, সেগুলোকে পর্যবেক্ষণ করে, দরকার হলে সেগুলোকে ডিমোলিশ করে দেয়, যাতে পাবলিকের ইনকনভিনিয়েন্স না হয়। ওদের অ্যাসফাল্টাম ডিপার্টমেন্ট আছে, যেটা বিটুমেন মেটেরিয়াল সাপ্লাই করে প্যাচিং ও রিপেয়ার ওয়ার্ক করে। তারপরে এসডব্লিউএম ডিপার্টমেন্ট তো আছে। এসডব্লিউএম ম্যানেজমেন্ট হচ্ছে ওয়েস্টটাকে সাপ্লাই করে, ওখান থেকে এখন নতুন হিট জেনারেট করছে, সর্টিং করে গার্বেজ এইগুলোকে বায়োলজিক্যাল গ্যাস উৎপন্ন করছে। তো এই কাজগুলো কেএমসি করে থাকে। আর নতুন একটা কি আইআইপি ডিপার্টমেন্ট খুলেছে, যেটা পুরোপুরি স্যানিটারি সুয়েজ এইগুলো সরবরাহ, মানে এইগুলোর জন্য মেনটেন করছে। তুমি বললে যে গার্বেজ যদি হয় সেগুলো যদি কেএমসি ক্লিয়ার করে, কেএমসি ট্রাক আছে ঠিক আছে, গার্বেজ গুলো ক্লিন করার টাইমটা কটা থেকে কটা বলতে পারবে? কেএমসি তে যে ট্রাকে করে গার্বেজ গুলো ক্লিয়ার করে কোন টাইম থেকে থেকে কোন টাইমের মধ্যে? স্যার, স্যার 6টা থেকে 10টা মনে হয়। 6টা থেকে 10টা না 6:30 থেকে 9:30? মর্নিং তাই তো? হ্যাঁ স্যার, আচ্ছা তুই আমাকে বলো তো এখন ওয়েস্ট বেঙ্গলে নতুন চিফ সেক্রেটারি কে? ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি, স্যার এটাও জানা নেই। তো কিছুদিন আগেই তো হলো। হোম সেক্রেটারি কে বলতে পারবে? হোম সেক্রেটারি। না, এই পার্টগুলো স্যার দেখা নেই। আচ্ছা কোন কান্ট্রি হ্যাঁ স্যার। হ্যাঁ তোমার নিউ ইয়ার ফার্স্ট সেলিব্রেট করতে পারে? বর্ষবরণ প্রথম করে কোন কান্ট্রি বলো তো? কিছুদিন আগে 2024 যে নিউ ইয়ার হলো, কোন কান্ট্রি আগে ফার্স্ট বর্ষবরণ করতে পেরেছে? হুম? এটা স্যার জানা নেই। আচ্ছা তুমি বললে যে কেএমসির বিভিন্ন রকম সিস্টেম গুলো সম্পর্কে তুমি বললে, তুমি তো ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে তুমি কি বোঝো? স্যার, আমাদের সাধারণত ডোমেস্টিক যে ওয়েস্ট মেটেরিয়াল, ওগুলো ডোমেস্টিক একটা বেশি প্রডিউস হয় কলকাতায়, তো অনেক জনবসতি অনেক বেশি। তো ওই ওয়েস্টটাকে আমরা যদি একটা জায়গায় শুধু ডাম্পিং করে ছেড়ে দিই, তার জন্য লিচেট উৎপন্ন হতে পারে, গ্রাউন্ড ওয়াটার পলিউট করতে পারে, বা অনেক গ্যাস বেরিয়ে সেটা এয়ার পলিউশন করতে পারে। কিন্তু সেগুলোকে, সেই গ্যাসগুলোকে প্রপার ম্যানেজমেন্ট করলে ওখান দিয়ে আমরা এনার্জি জেনারেট করতে পারি। সেখান থেকে এখন চেষ্টা করা হচ্ছে বায়োফুয়েল গ্যাস বা নিউক্লিয়ার এনার্জিরও একটা সমস্ত মানে চুক্তি হয়েছে। কার সঙ্গে হয়েছে এই মুহূর্তে মনে পড়ছে না। তো ওই এই সিস্টেমটা কেএমসি করছে এখন রিসেন্ট, বিশেষ করে সলিড ওয়েস্টের উপরেই এই আচ্ছা কাজটা করা হয়। ঠিক আছে তুমি সলিড ওয়েস্টের কথা বললে, মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট গুলো কি কি? মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট। স্যার, মিউনিসিপাল সলিড ওয়েস্ট, গার্বেজ আছে, হুম। রাবিশ আছে, উম, এইগুলোই আছে। মিউনিসিপ্যাল সলিড ওয়েস্টের গাইডলাইনটা আছে, মানে সেই গাইডলাইনটা সম্পর্কে জানো? না স্যার, এইটা মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট গাইডলাইন রুলস 2000 সালে একটা গাইডলাইন রুল বেরিয়েছে, ওর সঙ্গে কোনো আইডিয়া আছে? না স্যার, এটা দেখা হয়নি। আচ্ছা তুমি আমাকে বলো তো তুমি ওয়েস্ট ডিসপোজাল করবে কি কি মেথডে? স্যার, স্যানিটারি ল্যান্ডফিল আছে, কম্পোস্টিং আছে, ইনসিনারেশন, পাইরোলিসিস, হুম। ওপেন ডাম্পিং, যেটা এখন ইউজ করা হয় না, এইগুলো। ইনসিনারেশনটা কি, এই প্রসেসটা বলো। স্যার, ইনসিনারেশন মানে আমরা সলিড ওয়েস্ট গুলোকে এমনি ওপেন এয়ারে বার্নিং করে দেবো প্রেজেন্স অফ অক্সিজেন। তো এটা টেম্পারেচার কন্ট্রোল করা হয় না। হুম। এটা একটা অসুবিধা কি, এটা পলিউশনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা আবার পয়জনাস গ্যাসটা জেনারেট হতে পারে। স্যানিটারি ল্যান্ডফিলটা কি? স্যানিটারি ল্যান্ডফিলটার সঙ্গে ইনসিনারেশনের মেন পার্থক্যটা কি বলো? স্যার, স্যানিটারি ল্যান্ডফিল হচ্ছে যেগুলো স্যার লো লাইং এরিয়া, সেইগুলো হচ্ছে আমরা আমাদের যে ওয়েস্ট মেটেরিয়াল গুলো দিয়ে মানে ডাম্প করে দিও, এটা আবার আহ, উপরে একটা লেয়ার দিয়ে ভরাট করে দিই, নিচে সিমেন্ট দেওয়া হয় এখন, কারণ নিচেরটা যাতে না গ্রাউন্ড ওয়াটার টেবলে যেতে পারে। আর উপরে একটা ক্লিন লেয়ার দিয়ে ভরাট করে দেওয়া হয়, যাতে গ্যাস গুলো না উপরে বেরিয়ে যেতে পারে।
আর গ্যাসগুলো না ইনসিডেন্ট, উপরে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, স্যানিটারি ল্যান্ডফিলে গ্যাসগুলো মানে ল্যান্ডফিলের উপরে একটা কভার দিয়ে দেওয়া হয়, হুম। ইম্পারমিয়েবল লেয়ার দিয়ে। হয়। হুম। তাহলে ওয়েটেড পেরিমিটার কত হবে একটু বের করে দেখাও তো। স্যার, পাই ইন্টু ডি/3 আছে। ডি বাই পাই ইন্টু ডি/3। ডি বাই 3, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তুমি ওয়াটার ট্রিটমেন্টের প্রসেস গুলো কি বলো তো? ওয়াটার ট্রিটমেন্ট যেটা জেনারেলাইজড প্রসেস, সেটা হচ্ছে প্রথমে ইনটেক স্ট্রাকচার থেকে ওয়াটারটা তুলবো, তারপরে তোলার পর সেটা একটা স্ক্রিন করা হবে। পাম্পের আগে স্ক্রিন লাগানো হবে, যাতে লার্জার মেটেরিয়াল গুলো স্ক্রিনে আটকে যায় পাম্পে ওয়ারেন্টি আর না আসার জন্য। ওটা পাম্পের আগে থেকে, পাম্পের পরেও আর একটা স্ক্রিন লাগানো হবে, যেটা আরো ছোট পার্টিকেল গুলো ওখানে আটকে যাবে। তারপরে গ্রিড চেম্বার দেওয়া হবে, এটা ভেলোসিটি কন্ট্রোল হবে। আর লার্জার ইনঅর্গানিক সাসপেন্ডেড সলিড ওই গ্রিড চেম্বারে কিছুটা সেটেল করে যাবে। তারপরে স্যার প্রাইমারি, তারপরে তারপরে স্যার স্কিমিং ট্যাঙ্ক দেওয়া হয় মাঝে মাঝে, যদি কোনো অয়েল বা গ্রিস থাকে সেটা ওপর থেকে রিমুভ করে দেবো। তারপরে পিএসটি থাকবে, পিএসটি তে স্যার যেগুলো ইনঅর্গানিক সাসপেন্ডেড সলিড, সেটা পিএসটি তে সেটেল করে যাবে। তারপরে 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 স্যার তারপরে এসএসটি দেবো, সেকেন্ডারি সাসপেন্ডেড সলিড, যেটা হচ্ছে অর্গানিক ম্যাটারটাকে, অর্গানিক সাসপেন্ডেড সলিডটাকে সেটেল করবে। তারপরে না স্যার, এসএসটির আগে একটা অ্যারেশন ট্যাঙ্ক দেবো, হুম। হুম। তারপরে এসএসটি দেবো। তারপরে স্যার এইটা, এই পুরো অবধি হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট হলো। তারপরে আমরা ক্লোরিনেশন করবো। হুম। ক্লোরিনেশন করে তারপর ডিস্ট্রিবিউশন চেম্বারে পাঠিয়ে তারপর ওখান থেকে জলটাকে ডিস্ট্রিবিউট করে দেবো। আচ্ছা, ওভারহেড রিজার্ভারের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত হয় বলতে পারবে? ওভারহেড রিজার্ভার যেগুলো ডিজাইন করে মিনিমাম কত, আর ম্যাক্সিমাম কত বলো, যেগুলো তোমার তোমার অ্যাজ পার গাইডলাইন ওয়েস্ট বেঙ্গল যেসব ওভারহেড রিজার্ভার গুলো হয়। ও স্যার, সেটা জানা নেই। যাও না, তাই তো? হুম, আচ্ছা, তুমি বিশেষ করে ওভারহেড রিজার্ভার মিনিমাম তোমার যে ওয়াটার ট্যাঙ্ক তোমার কি ক্যাপাসিটি হ্যাঁ। তুমি করবে, সেটা কি কির উপর ডিপেন্ড করে? স্যার, ওখানে পপুলেশন ফোরকাস্টিং করে ফিউচারে কত পপুলেশন আসতে পারে সেটা দেখবো। তার ডিমান্ড, পপুলেশনের উপর ডিমান্ডটা নির্ভর করবে। তো পার হেড পার ক্যাপিটা ডিমান্ডের সঙ্গে পপুলেশন গুণ করে যে টোটাল ডিমান্ডটা আসবে, সেটা দিয়ে ওভারহেডের ক্যাপাসিটি ডিপেন্ড করবে। লস তুমি একটা 100 এগুলো লিটার ক্যাপাসিটি আর একটা তোমার 1200 লিটার ক্যাপাসিটি তুমি করবে, কোথায় কি টাইপের ফাউন্ডেশন ইউজ করবে জেনারেলি? 100 লিটার আর 1200 লিটার। দুটো ডিফারেন্ট টাইপসের রিজার্ভার আছে, তো কোথায় কি টাইপের ফাউন্ডেশন ইউজ করা উচিত তোমার কি মনে হয়? স্যার, ওভারহেড রিজার্ভারের নিচে সাধারণত র্যাক ফাউন্ডেশনই দেয়। এবার এখানে ফাইল দেয় না? 1200 যেটা দেবো, সেইটা সেইটা সেইটার উপরে মানে ওভারটার্নিং এফেক্ট অনেক বেশি চলে আসবে। ওই জন্য ওখানে টেনশন পাইল দিলে সেটা দিতে হবে। 1200টায় যেহেতু ওভারটার্নিং মোমেন্টটা বেশি আসতে পারে উইন্ড আসলে, তো ওই জন্য ওখানে টেনশন পাইলটা দেবো। তোমার সার্ভে পড়তে ভালো লাগে? হ্যাঁ, সার্ভে করেছি। পড়েছো? হ্যাঁ।
আচ্ছা, সার্ভেতে তুমি কম্পাস সার্ভে থেকে তোমার একটা কোশ্চেন করছি। ধরো পয়েন্ট এ টু পয়েন্ট বি, ঠিক আছে? ধরো তুমি দেখছো এ পয়েন্ট হুম থেকে বি পয়েন্ট, ঠিক আছে? হুম হুম তুমি আচ্ছা, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি কে দেখছো, আর পয়েন্ট বি থেকে পয়েন্ট এ কে দেখছো তুমি। হুম তাদের যে ব্যাক বিয়ারিং আর ফোর বিয়ারিং ডিফারেন্ট, হুম সেটা বলে দিয়েছে 184.5 মিনিট। হুম তাহলে কোন পয়েন্টে লোকাল অ্যাট্রাকশন হবে, কোন পয়েন্টে লোকাল অ্যাট্রাকশন কাজ করছে বলো তুমি, এ পয়েন্ট না বি পয়েন্ট? স্যার সেটা আহ, উম, স্যার এরকম ভাবে সে প্রত্যেকটাই থাকতে পারে। স্যার ওরকম কোনটা পুরোটা থাকবে বলা যাচ্ছে না, বলা যাবে না, কারণ এটা স্যার ওপেন টাওয়ার, ক্লোজ টাওয়ার তো হচ্ছে না। তাই? হ্যাঁ। আচ্ছা, দুটো বিম হ্যাঁ। একে অপরকে ক্রস করছে, হুম। একটা ডিমের ডেপথ বেশি আর একটা ডিমের ডেপথ কম, আনইকুয়াল ডেপথ আছে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। সেক্ষেত্রে তুমি কি টাইপের বার ইউজ করে বলো তো? ধরো একটা বিল্ডিং এ দুটো বিম ক্রস করছে, এরকম তো হতেই পারে না, দুটো বিম একটা ডেপথ কম আছে একটা ডেপথ বেশি আছে, হুম। সেক্ষেত্রে একটা বার ইউজ করতে লাগে, কি বার বলো তো? দুটো আনইকুয়াল ডেপথ বিম হলে। স্যার ক্র্যাঙ্ক বার মানে বিম রড গুলোকে বাঁকিয়ে সাধারণত যেটা ডেপটা কম ক্র্যাঙ্ক বার বেশি কোথায় ডেপ ইউজ থেকে করে? ক্র্যাঙ্ক বার স্যার সাধারণত যেখানে সাপোর্টে ইউজ করে, এটা স্যার ঠিক ক্র্যাঙ্ক নয়, মানে স্যার এটা হঞ্চ বার, হঞ্চ বার? মানে জানা নেই স্যার। বার কি কি টাইপের হয়? স্যার বার সাধারণত দুটো টাইপের হয়, একটা মাই স্টিল আর একটা HOSD বার, মানে স্ট্রেংথের উপর নির্ভর করে। আর আচ্ছা, তুমি কভার কত টাইপের বলো তো, কভার কত টাইপের হয়? কভার স্যার সাধারণত দু ধরনের হয়, একটা ক্লিয়ার কভার, একটা এফেক্টিভ কভার। এটা নমিনাল কভারটাই ক্লিয়ার কভার অনেকে বলে। কোনটাতে তোমার বেশি হয় কোনটাতে কম হয় বলো তো, মানে কোনটাতে কম হয় কোনটাতে বেশি হয় বলো, মানে কোন কভারটা জেনারেলি বেশি হয়? স্যার ক্লিয়ার কভার বেশি হয়। আর এই স্যার, ইফেক্টিভ স্যার কভার কম হয়? এফেক্টিভ কভার বেশি হয়, কারণ ওখানে হাফ অফ দ্য এনফোর্সমেন্টটাকে ইনক্লুড করা হয় এফেক্টিভ। তাই? হ্যাঁ। আচ্ছা, তুমি বলতে পারবে যে 1 স্কোয়ার মিটার ব্রিক ওয়ার্কে কতটা সিমেন্ট লাগবে, বের করতে পারবে? হুম। স্যার এটা এই মুহূর্তে পারবো না, ক্যালকুলেটার। আরে কেএমসি বিল্ডিং সেকশন এখন তোমার ওই এসি ব্রিক ইউজ হচ্ছে, এসি ফুল ফর্ম কি জানো? স্যার অটোক্লেভ অ্যারেটেড কংক্রিট। ওর অ্যাডভান্টেজ কি? ওটা স্যার একটা গ্রিন মেটেরিয়াল, ওটা মানে এটার ওয়েটটা কম থাকে, যেহেতু এর মধ্যে অ্যারেশন থাকে, এটা হিট ইনসুলেশন, সাউন্ড ইনসুলেশন এগুলো থাকে, ওয়ার্কিবিলিটি বেশি হয় যেহেতু ওয়েটটা কম, ফাস্ট র্যাপিড গ্রোথে এটা করা হয়, কনস্ট্রাক্ট করা হয়। আচ্ছা, কনক্রিটের সঙ্গে অ্যাডমিক্সচার আমরা ইউজ করার অ্যাডভান্টেজ কি? স্যার অ্যাডমিক্সার কংক্রিটের বিভিন্ন প্রপার্টিকে এনহ্যান্স করে। যদি আমার
অনেকক্ষণ পরে মানে অনেকক্ষণ ধরে যদি কংক্রিটটাকে আমরা কাজ করাতে চাই, তাহলে আমরা রিটার্ডার মেশাই। আর যদি খুব ফাস্ট ওটা হার্ডেনিং বা সেটিং করাতে চাই, অ্যাক্সিলারেটর করবো। এয়ার এন্ট্রেন্স খুলে ওয়ার্কেবিলিটি বাড়াতে পারি। আচ্ছা, তুমি তারপরে অ্যাডমিচার যখন কংক্রিট ইউজ করবে সেক্ষেত্রে স্ট্রেন্থে কোনো ইফেক্ট পড়ে? কংক্রিট স্ট্রেন্থে কোনো ইফেক্ট পড়ে, তোমার কি মনে হয়? স্যার, ইনডাইরেক্টলি পড়তে পারে, কারণ ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার যদি ইউজ করি, তাহলে আমার সেম ওয়ার্কেবিলিটিতে স্ট্রেংথ বেশি আসবে, কারণ জল কম মেশাতে হবে। আচ্ছা, তুমি ফ্লোটিং স্ল্যাব ফাউন্ডেশনের নাম শুনেছো? হ্যাঁ স্যার। কি বলো তো জিনিসটা? স্যার, যখন আমরা ফুটিং যখন আমরা র্যাপ কনস্ট্রাক্ট করি, তখন র্যাপের ওপরের যে ব্যাকফিল সয়েলটা, সেইটা সেই সয়েলের ওয়েট আর সুপারস্ট্রাকচারের ওয়েট যদি সেম হয়ে যায়, তো সেটাই ফ্লোটিং র্যাপ, কারণ নেট থ্রাস্টটা 0 আসে। তোমার এমটেকের থিসিস কি ছিল? স্যার, পাইল র্যাপ ফাউন্ডেশন। পাইল র্যাপ ফাউন্ডেশন। পাইল র্যাপ, হ্যাঁ, রিলায়েবিলিটি অ্যানালিসিস অফ সেটেলমেন্ট ক্রাইটেরিয়া, পাইল র্যাপ ফাউন্ডেশন। তুমি বলতে পারবে হাইব্রিড ফাউন্ডেশন কি? স্যার, এইটাই পাইল ল্যাব ফাউন্ডেশন। এখানে যেটা ম্যাট বা র্যাপ এর সঙ্গে পাইল ইউজ করা হচ্ছে, ওই জন্য এটা